সকল দর্শক বন্ধুকে পুনরায় শুভেচ্ছা ডিএমএস টিচিং এর পক্ষ হতে। তো বন্ধুরা, আজকে আমরা অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 1 এর ফিনান্সিয়াল স্টেটমেন্ট এর ক্লাস নং 4 করব। তো যারা এখন পর্যন্ত আমাদের এই অধ্যায়ের বিগত 3টি ক্লাস দেখোনি, তারা অবশ্যই প্রথম ক্লাসটি দেখে এই অধ্যায়ের বেসিক, দ্বিতীয় ক্লাসটি দেখে এই অধ্যায়ের একটি বিপার্টের বোর্ড কোশ্চেনের সমাধান এবং তৃতীয় ক্লাসটি দেখে আরেকটি সিপার্টের বোর্ড কোশ্চেনের সমাধান তুমি দেখে আসো এবং বুঝে আসো। তো বন্ধুরা, আজকে আমরা করব ক্লাস নং 4। তো চলো বন্ধুরা, আজকে ক্লাসটি শুরু করি। তো এইখানে প্রশ্নপত্রে বলা আছে যে presented below is the trial balance as of December 31, 2014, অর্থাৎ নিচে 2014 সালের 31 ডিসেম্বর তারিখের একটি রেওয়া মিল উপস্থাপন করা হয়েছে। এবার লেখা আছে এক্স লিমিটেড, অর্থাৎ এটি হচ্ছে মূলত এক্স লিমিটেড কোম্পানির ট্রায়াল ব্যালেন্স বা রেওয়া মিল। এবার লেখা আছে ক্যাশ, যা একটি সম্পত্তি, মূলত চলতি সম্পত্তি। লেখা আছে অ্যাকাউন্টস রিসিভেবল, যা একটি চলতি সম্পত্তি। এরপরে আছে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটস, অর্থাৎ অনাদায়ী পাওনা সঞ্চিতি। এখন দেখো বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই জানো যে ব্যাড ডেটস, কুঋণ বা অনাদায়ী পাওনা, এটা একটি ক্ষতি, অর্থাৎ একটি প্রতিষ্ঠান তার যাবতীয় দেনাদার, অর্থাৎ একটি প্রতিষ্ঠান তার যাবতীয় ডেটর্স বা দেনাদার এদের কাছে যত টাকা পায় তার থেকে যত টাকা আদায় হবে না, অর্থাৎ ওই সকল দেনাদারগণ যত টাকা দিবে না, তার নাম হচ্ছে ব্যাড ডেটস, কুঋণ, অর্থাৎ যে ঋণটা আমার আদায় হবে না। এবার দেখো বন্ধুরা, তো একটি প্রতিষ্ঠান এটি আগে থেকে অনুমান করে যে হয়তোবা এই বছরেও তার এত টাকা বা এত পার্সেন্ট টাকা, অর্থাৎ দেনাদারের এত পার্সেন্ট টাকা আদায় হতে নাও পারে। তো এই জন্য সে ওই বছরের শুরুতেই তার লাভ হতে বা আয় থেকে কিছু টাকা সঞ্চিত হিসেবে রাখে, যাতে তার ওই ক্ষতিটা, অর্থাৎ কুঋণ দ্বারা তার যে ক্ষতিটা হলো বা ব্যাড ডেটস দ্বারা তার যে ক্ষতিটা হলো, সেই ক্ষতিটা সে সমন্বয় করতে পারে। অর্থাৎ ধরো এই প্রতিষ্ঠানটি একটি প্রতিষ্ঠান, সে ভাবলো যে এই বছরে আমার আছে দেনাদার 10,000 টাকা, এর মধ্যে আমার 10% টাকা আদায় হবে না, অর্থাৎ আদায় হবে না 1,000 টাকা, এটি সে আগে থেকেই ভাবলো। তো এই জন্য সে কি করলো, সে এই বছরে আয় থেকে কিছু টাকা সঞ্চিত রাখলো, সে সঞ্চিত রূপে ধার্য করলো 900 টাকা। এখন দেখো বন্ধুরা, এখন কিন্তু তার যদি এই বছরে কুঋণ বা ব্যাড ডেটস হয় 1,000 টাকা, এটি একটি ক্ষতি, কিন্তু বাস্তবে কিন্তু তার এত টাকা ক্ষতি হবে না, কারণ সে অলরেডি এইখানে ব্যাকআপ হিসাবে 900 টাকা রেখেছিল, যার ফলে তার এখানে ক্ষতি হয় মাত্র 100 টাকা। এটি হচ্ছে তার মূল ক্ষতি ব্যাড ডেটস এর ফলে। তো বন্ধুরা, এই যে টাকাটি ধার্য করা হয় ওই কুঋণকে বা ব্যাড ডেটসকে সমন্বয় করার জন্য বা তার থেকে যে ক্ষতির তৈরি হবে সেই ক্ষতির হাত থেকে প্রতিষ্ঠানকে কিছুটা হলেও সাপোর্ট দেবার জন্য সেই টাকাটি বা সেই যে সঞ্চিতি, তার নাম হচ্ছে অ্যালাউন্স ফর ব্যাড ডেটস। তো বন্ধুরা, আমরা সকলেই জানি যে ব্যাড ডেটস একটি ব্যয় বা ক্ষতি, তাই এটি হয় ডেবিট, কিন্তু এই যে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস বা সন্দেহজনক সঞ্চিতি বা অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটি কিন্তু হয় ক্রেডিট, অর্থাৎ এটি তো কোনো প্রকার ব্যয় না, বরং ওই ব্যয়কে কাভার করার জন্য বা ব্যাকআপ দেওয়ার জন্য এটি সাপোর্ট রাখা হয়। তো এটি হচ্ছে ক্রেডিট। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু এই এন্ট্রি দেয়া আছে 2,000 টাকা, অর্থাৎ ওই প্রতিষ্ঠানটি আগে থেকেই 2,000 টাকা সঞ্চিতি রেখেছিল, যদি ভবিষ্যতে প্রাপ্য হিসাব
বা ডেটর্সের কোনো টাকা না পাওয়া যায় বা সেই জন্য কোনো প্রকার ক্ষতি হয়, তবে তারা যেন এই ক্ষতিটাকে কাভার করতে পারে এই টাকাটি দিয়ে। এবার দেয়া আছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। এরপর আছে অফিস ইকুইপমেন্ট, এটি সম্পত্তি। এবার দেয়া আছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, অর্থাৎ পুঞ্জীভূত অপচয়, অফিস ইকুইপমেন্ট। এবারে আছে অ্যাকাউন্টস পেয়েবল, যা একটি দায়। নোটস পেয়েবল, দায়। কমন স্টক, সাধারণ শেয়ার। রিটেইনড আর্নিংস, সংরক্ষিত বিবরণী। ডিভিডেন্ডস, লভ্যাংশ। সেলস রেভিনিউ, অর্থাৎ বিক্রয় থেকে আয়। কস্ট অফ গুডস সোল্ড, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়। দেখো বন্ধুরা, আমরা জানি অনেকেই যে এই যে কস্ট অফ গুডস সোল্ড এটি কিন্তু বাদ যায় সেলস থেকে, তাহলে আমরা পেয়ে যাই গ্রস প্রফিট। আর আমরা বিগিনিং ইনভেন্টরি সাথে যোগ করি পারচেজ, যোগ করি আদার এক্সপেন্স, বাদ দেই এন্ডিং ইনভেন্টরি। আমরা কিন্তু এইভাবেই বের করি কস্ট অফ গুডস সোল্ড। কিন্তু এইখানে এই অঙ্কটিতে সরাসরি দেয়া আছে কস্ট অফ গুডস সোল্ড, তো সেহেতু আমার কিন্তু ওই বড় একটি প্রসেসিং করে কস্ট অফ গুডস সোল্ডকে বের করতে হবে না। এবার আছে স্যালারিস এক্সপেন্স, বেতন খরচ। এবার আছে রেন্ট এক্সপেন্স, ভাড়া খরচ। দেখো বন্ধুরা, এবার দেয়া আছে আদার ডাটা, অর্থাৎ খুব সহজে বলতে গেলে সমন্বয়। প্রথমে আছে অ্যান ইনভেন্টরি অ্যাকাউন্ট অন ডিসেম্বর 31, অর্থাৎ 31 ডিসেম্বর শোজ, এটি পাওয়া গেল যে বা 31 ডিসেম্বরে দেখা গেল যে টাকা 29,000 অফ ইনভেন্টরি অ্যাকচুয়ালি অন হ্যান্ড। দেখো বন্ধুরা, এটি বাস্তবে বোঝা গেল যে 31 ডিসেম্বর যে আমার হাতে মজুত পণ্য আছে 29,000 টাকা। এবার দেখো বন্ধুরা, এই যে রেওয়া মিল, এইখানে কিন্তু একটি এন্ট্রি ছিল মার্চেন্ডাইজ ইনভেন্টরির নামে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, যেখানে লেখা ছিল টাকা 30,000। কিন্তু বাস্তবে আমার এটি পাওয়া গেল যে আমার ইনভেন্টরি আছে হাতে অ্যাকচুয়ালি 29,000 টাকা। অর্থাৎ দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার 1,000 টাকা অতিরিক্ত লেখা হয়েছে। এটি কিন্তু বন্ধুরা সমাপনী মজুত পণ্য। এরপর দেখো বন্ধুরা, লেখা আছে নোটস পেয়েবল টাকা 10,000 is note for 1 year at annual interest rate of 12% dated December 30, 2014, অর্থাৎ 2014 সালের ডিসেম্বরের 30 তারিখ একটি নোটস নেওয়া হয়েছিল, নোটস পেয়েবল বা প্রদেয় নোট। টাকা হচ্ছে 10,000, ওই নোটের মূল্য হচ্ছে 10,000, যা একটি দায়। নেওয়া হয়েছে 1 বছরের জন্য এবং যেখানে ইন্টারেস্ট রেট হচ্ছে 12%, অর্থাৎ তাকে 12% হারে প্রতি বছরে সুদ দিতে হবে এই এক্স লিমিটেড কোম্পানিকে। এবারে লেখা আছে 2 months salaries were unpaid at December 31, 2014, অর্থাৎ 2014 সালের ডিসেম্বরের 30 তারিখ এটি পাওয়া গেল যে 2 মাসের বেতন বকেয়া আছে। এবার দেখো বন্ধুরা, বেতন বকেয়া আছে 2 মাসের। আমরা সকলেই জানি যে বেতন কিন্তু মূলত দেয়া হয় 12 মাসের জন্য। বা তুমি এমনও মনে করতে পারো যে একটি প্রতিষ্ঠানে সাধারণত হিসাব করা হয় 12 মাসের জন্য বা 1 বছর পর পর, এটি সাধারণ নিয়ম। এখানে অন্য কোনো কথা বলা নেই অঙ্কের ক্ষেত্রে যে এই হিসাবটি করা হচ্ছে 6 মাস পরে বা 7 মাস পরে। সেহেতু আমি এটি বুঝতেই পারি বা ধরে নিতেই পারি যে এই হিসাবটি করা হচ্ছে বা এই যে রেওয়ামিলটি এটি করা হয়েছে 1 বছর পরে, অর্থাৎ এখানে আমার রয়েছে 12 মাসের বেতন, কিন্তু বলা হচ্ছে যে 2 মাসের বেতন বকেয়া আছে, এটি পাওয়া গেল। অর্থাৎ আমি কিন্তু নিশ্চিত যে এইখানে 10 মাসের বেতন দেয়া আছে, আমার 2 মাসের বেতন দেয়া নেই, যা বকেয়া। এরপরে বলা আছে রেন্ট এক্সপেন্স ইনক্লুড আনএক্সপায়ার্ড রেন্ট অফ টাকা 4,000 at December 31, 2014, অর্থাৎ
2014 সালের ডিসেম্বরের 31 তারিখ। এটি পাওয়া গেল যে রেন্ট এক্সপেন্স, ভাড়া ব্যয়, অর্থাৎ এক্স লিমিটেডের ভাড়ার ব্যয়টি। সেই টাকাটির মধ্যে 4000 টাকা রয়েছে অগ্রিম ভাড়া। দেখো বন্ধুরা, এটি পাওয়া গেল যে এই বছর শেষে এই যে এক্স লিমিটেড সে যত টাকা ধার্য করেছিল বা তার হিসাবের বইতে দেখিয়েছিল বা রেওয়া মিলে দেখিয়েছিল ভাড়া হিসাবে বা ভাড়ার যে ব্যয়টি, সেই হিসাবে সেখানে কিন্তু সব টাকা তার ব্যয় হয়নি। এর মধ্যে 4000 টাকা অন্তর্ভুক্ত করা আছে প্রিপেইড রেন্ট বা অগ্রিম ভাড়া। এরপরে বলা আছে ডেপ্রিসিয়েশন ইজ টাকা 5000 অন দ্য অফিস ইকুইপমেন্ট, অর্থাৎ অফিসের যন্ত্রপাতির উপরে তাকে 5% হারে অবচয় ধার্য করতে হবে। এরপরে বলা আছে মেক এ প্রভিশন ফর ইনকাম ট্যাক্স এট দ্য রেট অফ 40% অন নেট ইনকাম বিফোর ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স পূর্ববর্তী নিট আয়ের উপরে 40% ট্যাক্স ধার্য করতে হবে। দেখো বন্ধুরা, এরপরে দেয়া আছে রিকোয়ারমেন্ট, যেখানে প্রথমে আছে প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট, অর্থাৎ আমাকে একটি আয় বিবরণী তৈরি করতে হবে। এরপরে বলা আছে প্রিপেয়ার এ স্টেটমেন্ট অফ রিটেইন আর্নিংস, অর্থাৎ আমাকে একটি সংরক্ষিত আয় বিবরণী তৈরি করতে হবে। এরপরে বলা আছে প্রিপেয়ার এ ক্লাসিফাইড ব্যালেন্স শিট, অর্থাৎ আমাকে একটি ক্লাসিফাইড উদ্ধৃতপত্র বা ব্যালেন্স শিট তৈরি করতে হবে। তো বন্ধুরা, আমি প্রথমে করব ইনকাম স্টেটমেন্ট। লিখলাম সেলস রেভিনিউ, টাকা হচ্ছে 1,25,000 লিখলাম। এখান থেকে বাদ দিব কস্ট অফ গুডস সোল্ড, সেটি দেয়া আছে প্রশ্নপত্রে 75,000 টাকা। কিন্তু বন্ধুরা, এইখানে একটি বিষয় আছে, সেটি হচ্ছে এই যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি রেওয়া মিলে দেওয়া ছিল 30,000 টাকা, কিন্তু আমি দেখলাম যে বাস্তবে আমার হাতে আছে 29,000 টাকা, অর্থাৎ আমার এখানে 1000 টাকা বেশি অ্যাড হয়েছে। এখন দেখো বন্ধুরা, আমি একটু দেখি যে এই যে এন্ডিং ইনভেন্টরি এর কি প্রভাব রয়েছে আমার কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে। আমরা প্রথমেই লিখি ওপেনিং ইনভেন্টরি, সাথে যোগ করি পারচেজ, সাথে যোগ করি আদার এক্সপেন্স, মূলত ডিরেক্ট এক্সপেন্স। আমরা যে অ্যামাউন্টটি পাই এখানে, সেখান থেকে বাদ দিই এন্ডিং ইনভেন্টরি, তারপর আমরা পেয়ে যাই কস্ট অফ গুডস সোল্ড। এখন দেখো বন্ধুরা, এই যে এন্ডিং ইনভেন্টরি এখানে মূলত দেখানো হয়েছিল 30,000 টাকা, যেখানে বাস্তবে আমার ছিল 29,000 টাকা, অর্থাৎ দেখো বন্ধুরা, এইখানে কিন্তু আমার 1000 টাকা কম দেখানো হয়েছে, আর এই টাকাটা কিন্তু আমি এখানে বিয়োগ করেছিলাম। তো বন্ধুরা, আমি কিন্তু এটি বলতেই পারি যে এই যে টাকাটি আছে 1000, এটি কিন্তু আমি এখানে যোগ করে দিব, কারণ যেহেতু আমি এখানে 1000 টাকা বেশি দেখিয়ে ফেলেছি এবং ওই টাকাটিকে আমি এখান থেকে বাদ দিয়েছিলাম, তো সেহেতু আমি ওই টাকাটিকে এর সঙ্গে যোগ করলে কিন্তু আমার এখানে মিলে যায়। তো বন্ধুরা, আমি কিন্তু এই জন্য এখানে ওই 1000 টাকা যোগ করে দিলাম, তাহলে মোট চলে আসলো ৭৬,000 টাকা। এটা হচ্ছে আমার সেলস, এটা কস্ট অফ গুডস সোল্ড, বিয়োগ করে দিলাম, তাহলে চলে আসে 49,000 টাকা। এর নাম গ্রস প্রফিট বা মোট লাভ। আমি এর সঙ্গে যোগ করব অপারেটিং ইনকাম বা পরিচালন আয়, বাদ দিব অপারেটিং এক্সপেন্স বা পরিচালন ব্যয়। আমি প্রথমে ব্যয়টিকে বাদ দিব, লিখলাম অপারেটিং এক্সপেন্স। দেখো বন্ধুরা, প্রথমেই নিব স্যালারিজ এক্সপেন্স, কিন্তু আমি এখানে বলেছিলাম যে আমার বেতন দেওয়া আছে 10 মাসের, কারণ আমরা সবাই জানি যে সাধারণত একটি হিসাব করা হয় 1 বছর মধ্যে। তো এইখানে প্রশ্নপত্রে দেয়া আছে 10,000 টাকা স্যালারিজ,
10,000 টাকা বেতনের ব্যয়। আর সমন্বয়তে বলা আছে যে এই ডিসেম্বরের 31 তারিখ যেদিন আমি করতেছি এই আয় বিবরণী, সেই দিন এটি পাওয়া গেল যে 2 মাসের বেতন বকেয়া আছে। অর্থাৎ আমি কিন্তু এখানে বলতেই পারি যে এখানে আমার 10 মাসের বেতন দেয়া আছে, 2 মাসটি এখন আমার বকেয়া আছে। এবার দেখো বন্ধুরা, যদি 10 মাসের বেতন হয় 10,000 টাকা, তাহলে 2 মাসের বেতন কত হবে? অর্থাৎ যদি 10 মাসের বেতন হয় 10,000 টাকা, তাহলে 1 মাসে আসে 1,000 টাকা, সেজন্য 2 মাসে আসে 1,000 গুণ 2, 2,000 টাকা। অর্থাৎ আমার এখানে এই 2,000 টাকা এখনো বকেয়া আছে। অর্থাৎ আমার কিন্তু বেতনের ব্যয়টি আরো বেড়ে যাবে। লিখলাম স্যালারিজ এক্সপেন্স 10,000 যোগ 2,000 চলে আসে 12,000 টাকা, কারণ বকেয়া ব্যয় যোগ হয়। এবার হচ্ছে রেন্ট এক্সপেন্স। দেখো বন্ধুরা, আমার প্রশ্নপত্রে বা রেওয়ামিলে দেওয়া ছিল 16,000 টাকা ভাড়া, কিন্তু সমন্বয়তে এটি বলা ছিল যে ডিসেম্বরের 31 তারিখ এটি পাওয়া গেল যে এই যে রেন্ট এক্সপেন্স, তার মধ্যে অগ্রিম আকারে অর্থাৎ অগ্রিম ভাড়া আছে 4,000 টাকা। এবার দেখো বন্ধুরা, এই যে অগ্রিম ভাড়া, এটি কিন্তু ব্যয় নয়, কারণ এটি হচ্ছে সম্পত্তি। আমার ব্যয় তখনই হবে যখন ওই অগ্রিম ভাড়ার মেয়াদ উত্তীর্ণ হবে। দেখো বন্ধুরা, এই যে অগ্রিম ভাড়া, এটি কিন্তু একটি সম্পত্তি। তো এই সম্পত্তির টাকাটি অন্তর্ভুক্ত করা আছে এই রেন্টের ব্যয়ের মধ্যে, কিন্তু এই যে অগ্রিম টাকাটি, এই টাকাটি কিন্তু ব্যয় না, এটি হচ্ছে সম্পত্তি। সেই জন্য আমি এখন দেখবো যে অ্যাকচুয়ালি আমার কত টাকা ব্যয় ছিল ভাড়ার জন্য। দেখো বন্ধুরা, দেয়া আছে 16,000 টাকা, যার মধ্যে আছে 4,000 টাকা অগ্রিম। তাহলে ব্যয় কয় টাকা? অর্থাৎ 16,000 মাইনাস 4,000 চলে আসে 12,000। এটা হচ্ছে আমার ব্যয়। এবার দেখো বন্ধুরা, ডেপ্রিসিয়েশন বা অবচয়। বলা হচ্ছে যে অবচয় ধার্য করতে হবে 10% অফিস ইকুইপমেন্টের উপর। দেখো বন্ধুরা, প্রশ্নপত্রে দেওয়া আছে অফিস ইকুইপমেন্ট 50,000 টাকা কিন্তু 10% চলে আসে 5,000 টাকা। এই তিনটি আমার পরিচালন ব্যয়। যোগ করে দিলাম, চলে আসলো 29,000 টাকা। বিয়োগ করলাম, চলে আসলো 20,000 টাকা। এবার দেখো বন্ধুরা, এইখানে কিন্তু একটি বিষয় তোমায় বলেছিলাম যে অ্যালাউন্স ফর ব্যাড ডেট বা অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস বা অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটস, অর্থাৎ সন্দেহজনক অনাদায়ী সঞ্চিতি। দেখো বন্ধুরা, এই ব্যক্তি কিন্তু আগে থেকেই ভেবেছিল যে আমার 2,000 টাকার মতো কুড়িন তৈরি হতে পারে। তো সেহেতু সে আগে থেকেই এই টাকাটি সঞ্চিতি রূপে জমিয়ে রেখেছিল, কিন্তু বাস্তবে সে পেল যে তার 1 টাকাও কুড়িন হয়নি। তো বন্ধুরা দেখো, এটি কিন্তু ব্যয় হয়নি বা খরচ হয়নি, কারণ এই টাকাটি ব্যয় তখনই হতো যদি ওই প্রতিষ্ঠানে কোনোরূপ কুড়িন হতো। যেহেতু এই প্রতিষ্ঠানে কোনোরূপ কুড়িন তৈরি হয়নি বা নেই কোনো ব্যাড ডেটস, অর্থাৎ যতটা আছে ডেটর্স ততটাই তারা টাকা প্রদান করবে, সেহেতু এই টাকাটি কিন্তু এখন তার আয় বা প্রতিষ্ঠানের জন্য লাভ। তাই আমি লিখলাম অপারেটিং ইনকাম অ্যালাউন্স ফর ডাউটফুল টাকা হচ্ছে 2,000 টাকা। যদি এখানে থাকতো দেয়া ব্যাড ডেটস, ধরো ব্যাড ডেটস দেয়া আছে 3,000 টাকা, তবে আমি এই টাকা থেকে এটি বাদ দিতাম, বাকি আছে 1,000 টাকা। এটি হচ্ছে আমার অ্যাকচুয়ালি ব্যাড ডেটস এর খরচ। আর যদি এমন হতো যে ব্যাড ডেটস হয়েছে 1,500, তো এই ক্ষেত্রে আমার এখনো টাকা আছে 500 এক্সট্রা, তো এটিকে আমি যোগ করতাম এর সঙ্গে, কিন্তু এখানে এমন কিছুই হয়নি, তাই আমি এই সব টাকাটিকেই এখানে যোগ করে দিলাম, দেখালাম আয় রূপে। তাহলে আমার চলে আসলো নেট অপারেটিং ইনকাম টাকা হচ্ছে 22,000। আমি বাদ দিব নন অপারেটিং এক্সপেন্স আর যোগ করব নন অপারেটিং ইনকাম। তো দেখো বন্ধুরা, এইখানে কোনো প্রকার নন অপারেটিং ইনকাম নেই, অর্থাৎ কোনো প্রকার অপরিচালন আয় নেই। এখানে একটি আছে অপরিচালন ব্যয়, সেটি হচ্ছে ওই যে নোটস পেয়েবল আমি নিয়েছিলাম, যার জন্য আমাকে প্রতি বছর 12% হারে সুদ দিতে হবে। এখন দেখো বন্ধুরা, আমার ছিল নোটস পেয়েবল
10,000 টাকা ইন্টু 12% বার্ষিক সুদ, তাহলে চলে আসে 1,200। আমি লিখলাম ইন্টারেস্ট অন নোটস পেয়েবল, টাকা হচ্ছে 1,200। আমি বিয়োগ করে দিলাম 22,000 মাইনাস 1,200, চলে আসলো 20,800 টাকা। এটা হচ্ছে আমার নেট ইনকাম বিফোর ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স দেওয়ার পূর্বে আমার যে আয়টি হয়েছে। এখন দেখো বন্ধুরা, এইখানে কিন্তু একটি কথা বলা আছে ট্যাক্স নিয়ে, সেটি হচ্ছে আমার এই যে নেট ইনকাম বিফোর ট্যাক্স, এর উপর আমাকে 40% হারে ট্যাক্স দিতে হবে। লিখলাম মাইনাস ট্যাক্স প্রভিশন, বা তুমি লিখতে পারো ট্যাক্স পেইড। টাকা হচ্ছে নেট ইনকাম বিফোর ট্যাক্স 20,800 ইন্টু 40%, তাহলে চলে আসে 8,320 টাকা। এবার দেখো বন্ধুরা, আমি এখান থেকে বাদ দিলাম এই ট্যাক্স প্রভিশনকে, তাহলে পেয়ে গেলাম 12,480 টাকা। তো এটি হচ্ছে আমার নেট ইনকাম আফটার ট্যাক্স। তো বন্ধুরা, এই হচ্ছে আমার ইনকাম স্টেটমেন্ট। এখন আমি দেখব বাকি দুটি রিকোয়ারমেন্ট, একটি হচ্ছে রিটেন আর্নিংস আর একটি হচ্ছে ব্যালেন্স শিট। তো চলো বন্ধুরা দেখে নিই বাকি দুটি। তো বন্ধুরা, আমরা এখন করব রিটেনড আর্নিংস স্টেটমেন্ট। যদি এখানে ছক করতে হয়, আমি ছক ব্যতীত করলাম জায়গার স্বল্পতার কারণে। এখন দেখো বন্ধুরা, আমি বলেছিলাম বেসিক ক্লাসে যে এইখানে প্রথমে আমি অন্তর্ভুক্ত করব বিগিনিং ব্যালেন্স, অর্থাৎ সংরক্ষিত আয় বিবরণীর বিগিনিং ব্যালেন্সটি। দেখো বন্ধুরা, এইখানে রেওয়ামিলের মধ্যে একটি মান দেওয়া আছে, সেটি হচ্ছে রিটেন আর্নিংস, টাকা হচ্ছে 47,000। এবার দেখো বন্ধুরা, এইখানে কিন্তু প্রায়শই লেখা থাকে রেওয়ামিলের মধ্যে রিটেনড আর্নিংস, বা কখনো কখনো লেখা থাকে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, তাই তোমরা সেটি বুঝে নিও। এখন আমি এর সঙ্গে যোগ করব আমি যে করেছিলাম পূর্বে ইনকাম স্টেটমেন্ট, সেখানে যে বের হয়েছিল নেট ইনকাম, যোগ করে দিলাম, টাকা হচ্ছে 12,480। তাহলে চলে আসে, যোগ করলে যোগফল হয় 59,480। এবার দেখো বন্ধুরা, আমি এখান থেকে বাদ দিব ট্যাক্স, তারপরে যদি কোনো জেনারেল রিজার্ভে টাকা ট্রান্সফার হয় সেই টাকাটি, এছাড়া বাদ দিব প্রস্তাবিত লভ্যাংশ বা ডিভিডেন্ড। দেখো বন্ধুরা, এইখানে আমার সমন্বয়ে কোনো প্রকার ডিভিডেন্ড নেই, কিন্তু আমি বলেছিলাম বেসিক ক্লাসে যে যদি রেওয়ামিলের মধ্যে ডিভিডেন্ড বা লভ্যাংশ থাকে, তুমি কিন্তু সেটিকেও বাদ দিবা। এখান থেকে আমি বাদ দিলাম মাইনাস ডিভিডেন্ড, টাকা হচ্ছে 12,000। তাহলে চলে আসে, বিয়োগ করলে 47,480, অর্থাৎ 47,480 টাকা। এবার দেখো বন্ধুরা, এইখানে একটি প্রশ্ন আসতে পারে যে ট্যাক্সকে আমি এখানে কেন অন্তর্ভুক্ত করিনি। দেখো বন্ধুরা, আমি বলেছিলাম যে এই যে সংরক্ষিত আয় বিবরণী, এইখানে আমি শুধুমাত্র যদি রেওয়ামিলের মধ্যে কোনো ট্যাক্স লেখা থাকে, যে ট্যাক্স পেইড, শুধু আমি সেটিকে এখানে অন্তর্ভুক্ত করব। তো বন্ধুরা, এই জন্য যেহেতু এখানে প্রশ্নপত্রে কোনো প্রকার রেওয়ামিলের মধ্যে ট্যাক্সের কথা উল্লেখ করা নেই, সেহেতু আমি এখানে ট্যাক্সকে বাদ দিব না। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার রিটেন আর্নিংস এর ব্যালেন্স বা উদ্ধৃত। আমি এবার করব ব্যালেন্স শিট। লিখলাম ব্যালেন্স শিট অ্যাজ অ্যাট ডিসেম্বর 31, 2015। তো বন্ধুরা, এইখানে মূলত 2014 সাল অঙ্কটি লিখলাম 2014। তুমি চাইলে এরকম টাইটেল দিতে পারো, বা তুমি লিখতে পারো ফর দ্য ইয়ার এন্ড ডেট অফ ডিসেম্বর 31, 2014, অর্থাৎ 2014 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। এবার দেখো বন্ধুরা, আমি বিগত ক্লাসে করেছিলাম স্ট্যান্ডার্ড ফরম্যাট অনুসারে অঙ্কটি, অর্থাৎ একটি ছকের মধ্যে দুটি কলাম এবং মূল টাকা হিসাব। কিন্তু এইখানে আমার জায়গার স্বল্পতা এবং তোমাদের সামনে একটু ভিন্নভাবে এই অঙ্কটি উপস্থাপন করার জন্য আমি করলাম ট্র্যাডিশনাল নিয়মে, অর্থাৎ বাম পাশ ডান পাশ। আমি এই পাশে লিখলাম লাইবিলিটিস অ্যান্ড স্টক হোল্ডার্স ইকুইটি, টাকা। এখন হচ্ছে বন্ধুরা, আমি প্রথমে নিব দায়গুলি, নিলাম অ্যাকাউন্টস পেয়েবল। তুমি চাইলে এখানে লিখতে পারো কারেন্ট লাইবিলিটিস, টাকা হচ্ছে 15,000। এবার হচ্ছে নোটস পেয়েবল, টাকা হচ্ছে 10,000, যা দেওয়া ছিল সমন্বয়। এবার হচ্ছে ইন্টারেস্ট পেয়েবল, অর্থাৎ এই যে নোটস পেয়েবলের
12% টাকা, যে টাকাটির কথা উল্লেখ ছিল সমন্বয়ে। তো বন্ধুরা দেখো, যেহেতু এই টাকাটির কথা উল্লেখ করা আছে, অর্থাৎ যেই কথাগুলি সমন্বয়ে বলা থাকে, তার মানে হচ্ছে এইটি যে ওইগুলি কিন্তু রেওয়া মিলে অন্তর্ভুক্ত করা হয়নি। তো যেহেতু এই সুদটি দেওয়া হয়নি, তাই এটি একটি অবশ্যই বকেয়া আছে। এই সুদ একটি ব্যয়, কিন্তু ব্যয়টি আমার প্রদান করা হয়নি। আর যদি ব্যয়কে প্রদান করা না হয়, অর্থাৎ যদি ব্যয় থাকে বকেয়া, তবে হয় দায়। লিখলাম ইন্টারেস্ট পেয়েবল টাকা 1200। এবার লিখলাম স্যালারিজ পেয়েবল, অর্থাৎ দেখো বন্ধুরা, ওই যে 2 মাসের 2000 টাকা বেতন যা বকেয়া আছে, লিখলাম। এবার হচ্ছে ইনকাম ট্যাক্স পেয়েবল, অর্থাৎ আমাকে যে রেওয়া মিলে বলা ছিল যে নেট ইনকাম বিফোর ট্যাক্সের উপর 40% ট্যাক্স ধার্য করতে হবে, সেটিকে আমি এখানে অন্তর্ভুক্ত করলাম। এবার দেখো বন্ধুরা, আমি এখানে যোগ করলাম, চলে আসলো 36,520, অর্থাৎ 36,520 টাকা। আমি এখন নিব স্টক হোল্ডার্স ইকুইটি। প্রথমে নিলাম কমন স্টক টাকা 1 লাখ, 1 লক্ষ, আর নিলাম রিটেন আর্নিংস, এই ব্যালেন্সটি, অর্থাৎ 47,480 টাকা। এখন দেখো বন্ধুরা, আমি সব যোগ করলাম, অর্থাৎ এই 36,520 টাকা আর হচ্ছে 1,47,480 টাকা, তাহলে মোট চলে আসে 1,84,000 টাকা। এটা হচ্ছে আমার মোট দায় এবং স্টক হোল্ডার্স ইকুইটি। এবার দেখো বন্ধুরা, আমি এখন করব সম্পদ পাস। প্রথমে লিখলাম ফিক্সড অ্যাসেট, এর মধ্যে আছে অফিস ইকুইপমেন্ট, যার মূল্য ছিল 50,000 টাকা। এবার দেখো বন্ধুরা, আমি কিন্তু সমন্বয় বের করেছিলাম ডেপ্রিসিয়েশন 10%, অর্থাৎ 50,000 গুণ 10%, তাহলে চলে আসে 5,000 টাকা। এবার দেখো বন্ধুরা, এইখানে কিন্তু প্রশ্নপত্রে আমার রেওয়া মিলের মধ্যে আরেকটি এন্ট্রি ছিল, সেটি হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন অফিস ইকুইপমেন্ট, অর্থাৎ পুঞ্জীভূত অপচয়। দেখো বন্ধুরা, এই যে পুঞ্জীভূত অপচয় ছিল 4,000 টাকা, এটি কিন্তু অবশ্যই এই সম্পদ থেকে বাদ যাবে। তো সেই জন্য আমার সমন্বয় দেওয়া আছে 5,000 টাকা, আর আমার রেওয়া মিলের মধ্যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ছিল 4,000 টাকা, তাহলে মোট চলে আসে 9,000 টাকার অপচয়, বাদ দিলাম, তাহলে চলে আসলো 41,000 টাকা। আর কোনো প্রকার ফিক্সড অ্যাসেট নেই, বা তুমি এটিকে বলতে পারো নন ক্যাশ অ্যাসেট। এবার হচ্ছে কারেন্ট অ্যাসেট। প্রথমে নিলাম ক্যাশ, নগদ টাকা 50,000, নিলাম অ্যাকাউন্টস রিসিভেবল, টাকা হচ্ছে 60,000। এবার দেখো বন্ধুরা, নিলাম মার্চেন্ডাইজ ইনভেন্টরি, অর্থাৎ এন্ডিং ইনভেন্টরি। এবার দেখো বন্ধুরা, প্রশ্নপত্রে দেওয়া ছিল 30,000 টাকা রেওয়া মিলের মধ্যে, কিন্তু সমন্বয়তে বলা আছে যে অ্যাকচুয়ালি আমার হাতে আছে 29,000 টাকা। তো বাস্তবে আমার যেটি হাতে আছে, আমি সেটিকে এখানে কাউন্ট করব। এবার হচ্ছে প্রিপেইড রেন্ট। দেখো বন্ধুরা, সমন্বয়তে বলা ছিল যে রেন্ট এক্সপেন্সের মধ্যে 4,000 টাকা অন্তর্ভুক্ত আছে অগ্রিম ভাড়া, তো আমি সেটিকে লিখলাম প্রিপেইড রেন্ট আকারে 4,000 টাকা। এবার দেখো বন্ধুরা, ইনভেস্টমেন্ট সম্পদ, অর্থাৎ বিনিয়োগকৃত সম্পদ, একটিও নেই, তাই ড্যাশ। এবার হচ্ছে ইনটেনজিবল অ্যাসেট, অর্থাৎ অস্পর্শনীয় সম্পদ, যেমন সুনাম হতে পারে, অর্থাৎ গুডউইল, প্যাটেন্ট, ট্রেডমার্ক ইত্যাদি, কিন্তু এইখানে কোনো প্রকার ইনটেনজিবল বা অস্পর্শনীয় সম্পদ নেই, সুতরাং এটিও ফাঁকা। আমি তোমাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিলাম সম্পদের শ্রেণীবিভাগটি, যেহেতু বলা আছে ক্লাসিফাইড ব্যালেন্স শিট। সবগুলো যোগ করলাম, অর্থাৎ 41,000 টাকা যোগ 50,000 টাকা যোগ 60,000 টাকা যোগ 29,000 টাকা যোগ 4,000 টাকা, চলে আসলো 1,84,000 টাকা। এবার দেখো বন্ধুরা, আমার কিন্তু সম্পদ পাশ এবং দায় পাশ মিলে গেল, তো আমি কিন্তু এটি বলতেই পারি যে আমার অঙ্কটি কিন্তু সঠিক হয়েছে, তাই না? তো বন্ধুরা, এরপরে চলে আসবে ক্লাস নং 5, যেটি আমাদের এই অধ্যায়ের উপর লাস্ট ক্লাস, এবং সেখানে আমরা আরেকটি ডিফারেন্ট টাইপের অঙ্ক তোমাদের সামনে প্রেজেন্ট করার সর্বোচ্চ প্রয়াস করব। তো বন্ধুরা, ক্লাস নং 5 দেখার আমন্ত্রণ জানিয়ে সকলকে বাই।